গর্ভবতী হওয়ার চেয়ে খুশির সংবাদ একজন নারীর কাছে আর কিছুই হতে পারে না। কিন্তু আমি এই সংবাদে শঙ্কিত। শুধু আমি না, আমার পরিবারের সবাই শঙ্কিত। আমার 1.5 বছরের দুধের বাচ্চাটা ক্ষুধায় কান্না করছে, কিন্তু আমার সেদিকে কোনো নজর নেই। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি, স্বামী আর ননদের তর্ক শুনছি। আমার শাশুড়ি হাফসা বেগম চিল্লাচ্ছে, এইবারও যদি তোমার বউ আমারে নাতি দিবার না পারো, তাই আমি তোমারে আবারও বিয়া করামু। কি অলক্ষী বউ আনলাম গো, আমারও বংশের বাতি জ্বালাইনির লাইগা একটা নাতি দিবার পারে না। হানির আব্বু তাকে বোঝানোর চেষ্টা করছে, আম্মা ছেলে হয় না এতে হামুর আম্মির কোনো দোষ নেই। তোমাকে কতবার বলবো, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মেয়েদের হাতে থাকে না। তুমি আর কথা কইও না বাবা, আমার চুল বাতাসে পাকে নাই, আমি এসব জানি। আরে পাশের বাড়ির রইসে সেদিন বিয়া করেছে, হের ছেঁড়া ওইয়া হইয়া পড়লো, আর তোমারও বউ এতদিনেও একটা জন্ম দিতে পারছে না। আম্মা তুমি বোঝার চেষ্টা করো। পাশ থেকে ননদ মৌমি বলে উঠল, শুধু মাকে বুঝলে হবে ভাইয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো। আম্মা তো ঠিক কথাই কয়েছে, তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব কথা বলছিস। ভাইয়া প্রশ্নটা শিক্ষিত কিংবা মূর্খ হওয়ার নয়, কিছু জিনিস যুক্তি দিয়ে চলে না। তোর ছেলে না হলে আমাদের বংশ সামনে যাবে কি করে? তোদের যা খুশি কর, আমার তো বাড়িতে থাকতেই মন চায় না। শুক্রবার দিন একটু বাসায় আরাম করব তা না, সারা দিন ছেলে 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 করে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে সবাই। বলেই আমার স্বামী বের হয়ে যায়। তখন এই শাশুড়ি মা আবার শুরু করলো, দেখছিস মৌমি, জানি না তোর বাপে কি দেখা আমার হামিরে এই বউ বিয়া করাইলো। আমার ছেলেটা ঘরে একটু শান্তিও পায় না, নিজে তো মইরা গেছে, আমারে থুইয়া গেছে এইসব দেহার লাইগা। তা যা বলেছ মা, বাবা তো সাদা চামড়া দেখেই ছেলেকে বিয়ে করিয়েছিল, না দেখলো গুণ না দেখলো শিক্ষা। খালি এইটা, বিয়ার অত বছর হইছে অহনো ভালো কইরা দুইটা রানতে পর্যন্ত পারে না। আর তার মা বাপ তো বিয়া দিয়া আজরাইয়া হইছে, 2 টাকার জিনিস লগে দেয় নাই। কটুক্তি করে মৌমি বলে, আহা মা এভাবে বলো না, পরে আবার তোমার ছেলের বউ আবার বলে বসবে আমরা যৌতুক চাই। তার মুখে তো এখন আবার খই পোঠে। একটু গলা উঁচিয়ে আমার শাশুড়ি বলে, কি এর যৌতুক? হৌর বাড়ি আউনের সময় সব মাইয়ারাই ঘর সাজানোর জিনিসপত্র আনে, এইটা যৌতুক কেমনে হয়? তোমার যে কথা মা, ঘর সাজানোর জিনিস আনবে? আরে এত বছর ভাইয়ের বিয়ে হইলেও একটা ভালো কাপড় দিয়েছে ভাবির বাড়ি থেকে। 2 বার যেই কাপড় দেয় মনে হয় ফুটপাত থেকে কিনে আনেছে। মনে আছে বিয়ের সময় তোমাকে দেওয়া শাড়িটার কথা? মনে থাকবো না, এক ধোয়া দিতেই রং উইটা গেছিল। খালি ওই শাড়ি, যা কাপড় দিছে সব 2 নম্বরই। আমার তো মাঝে মধ্যে মনে হয় বিয়ার সময় তোর ভাইরে যেই স্বর্ণের চেন দিছিল সেইটাও ইমিটেশনের। তা যা বলেছ, একবার শ্যাকরার কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নিও, যে ঠকবাজ শ্বশুর বাড়ি তোমার ছেলের কপালে জুটেছে। না, আর দাঁড়াতে পারলাম না। দিন রাত এদের কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি। কত সহ্য করা যায়? এরা কি ভাবে আমি মানুষ নই? কথাটা ভেবেই রুবি নামের 25 বছরের নারী নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে ছোট্ট মেয়েটা কান্না করেই চলেছে। রুবির ভীষণ রাগ হলো, তাই মেয়েটাকে একটা থাপ্পড় দিল। বাচ্চাটা কিছু বুঝে উঠতে না পেরে আরো জোরে জোরে কান্না করে দিল। রুবি বুঝতে পারলো সে কি ভুল করেছে। তারপরই মেয়েটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলো। একটু পর মেয়েকে শান্ত করে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে বলতে লাগলো, আম্মু অনেক খারাপ, তোমায় মেরেছে, কিন্তু কি করব বলো, মাথায় রক্ত উঠে গেছিল। আচ্ছা বলো তো, তোমার দাদার বাড়ির সবাই আমার সাথে এমন কেন করে? এমন তো না যে ওনারা তোমার নানা বাড়ি থেকে বেশি বড় লোক, আমরা তো সবাই মধ্যবিত্ত। রুবির কথায় ছেদ পড়ে দরজায় কড়া নাড়ার শব্দে। বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, আম্মু। রুবি বোঝে তার বড় মেয়ে উম্মে হানি ডাকছে। তাই ছোট মেয়ে হামড়াকে বিছানায় রেখে দরজা খুলে দেয়। 4 বছরের একটা পুতুল ঘরে প্রবেশ করে। গোলাপি ফ্রক, সামনে বব কাটা চুলে হানির নিষ্পাপ চেহারাটাকে আরো সুন্দর করে তুলেছে। আম্মু ক্ষুধা বলে হানি কাঁদতে থাকে। রুবির মনে পড়ে সেই কোন সকালে সে হানিকে খাইয়েছে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। এত ঝামেলার মধ্যে মেয়েকে খাওয়াতেই ভুলে গিয়েছিল রুবি। হানি বোনের পাশে বসো, আম্মু খাবার আনছে।
হানি লক্ষ্মী মেয়ের মতন বিছানায় উঠে হামড়ার পাশে বসে পিঠে হাত বোলাতে লাগলো। রুবি গেল খাবার আনতে। রুবি খাবার বাড়ছিল, তখন তার শাশুড়ি হাফসা বেগম এলেন। বৌমা, তুমি এই হানে, ভালো হইছে। এখন কথা শুনো, কাল সহালে এক জায়গায় যাউন লাগবো, তৈয়ার হইয়া থাইকো। জি মা, কোথায় যেতে হবে? হামিমের ফুপু ফোন করছিল, একটা কবিরাজের কথা কইল, তার তাবিজ নাকি মেলা কামের, যারা গেছে সবেতের কাম হইছে, তুমি গেলে এইবার নাতি ওইবই। মা, এসব করে কোনো লাভ নেই। মুখ বাঁকিয়ে হাফসা বেগম বলে, লাভ না খেতি তোমারে ভাবতে কইছে কেডা? যা কইছি তা করো, আমার নাতি লাগবো। রুবি শাশুড়িকে বোঝাতে চেষ্টা করে, মা, এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে নেই। হাফসা বেগম দাঁত মুখ খিঁচিয়ে বলে, আরে আইসে আমার সংসারের শেখানোর লোক। বলি, তোমার চেয়ে বহুত শিক্ষিত মাইয়া দেখছি জীবনে, তুমি তো মাত্র ইন্টার পাস। এত কথা কইও না, ডাক্তারে পরিষ্কার কইছে আগে 2 বার সিজার হইছে, তাই এইবারের পরে তোমার আর বাচ্চা নাও হইতে পারে। আমি চাই তুমি এই বাইর থাহো। আমার নাতনিগুলো সৎ মার কাছে বড় হোক, এইটা আমি চাই না, তাই যা কই তা হুনো। বলেই হাফসা বেগম গটগট করে সেখান থেকে চলে গেল। রুবি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার নিয়ে ঘরে গেল। হানি মেঝেতে বসে নিজের হাতেই খাচ্ছে, কারণ রুবি নিজের মেয়েকে ছোট থেকেই সব রকম কাজ শিখিয়ে বড় করতে চায়। রুবি ঘরে বসে বসে তার শাশুড়ির কথাগুলো ভাবছিল আর মনে মনে বলছিল, আমি পড়বো কি করে? অনার্স ভর্তির পরই তো বিয়ে হয়ে যায়। নিজের ঘরে তো আমি বলতে গেলে রাজকুমারীর মতন ছিলাম। মা, বাবা, ভাইয়া কেউ আমাকে কোনো কাজই করতে দিত না। যে আমি কোনোদিন ঘরে 1 গ্লাস পানি গড়িয়ে খাইনি, সেই আমি এই বাড়িতে এসে রোজ 5 জনের রান্না করেছি, একা হাতে পুরো ঘরের সব কাজ করেছি। যখন ননাস অর্থাৎ স্বামীর বড় বোন পুরো পরিবারের সাথে 2 দিন পর পর বেড়াতে আসি, তাদের হাসি মুখে আপ্যায়ন করেছি। হানির আব্বু আমাকে পড়ালেখা করতে কখনো বারণ করেনি, আবার উৎসাহ দেয়নি। কিছু স্বপ্ন প্রিয়জনের অবহেলায় মরে যায়। আমার পড়ালেখার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম ঘর সামলে তাও পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন হানি পেটে এলো, সংসারের সব কাজ করে আর ইচ্ছে করেনি। তারপর তো রুবি আরও কিছু ভাবার আগেই মেয়ে ডাকে, আম্মু থেত। রুবি একটা মলিন হাসি দেয়, দেখে হামড়া ঘুমিয়ে গেছে। যাও, বাসন রেখে হাত ধুয়ে এসো, হামড়ার সাথে ঘুমাও, কোনো দুষ্টুমি করো না। আচ্ছা বলে হানি হাত ধুতে চলে গেল। রুবি রান্নাঘরে গেল নিজের কাজ করতে। রান্নাঘরের বেসিনে এক গাদা এঁটো থালা বাসন আর হাঁড়ি পড়ে আছে। রুবির মনে পড়ল, বাবার বাড়িতে সে কখনো খেয়ে বাসন ধুয়ে রাখেনি, সব একা হাতে তার মা করেছে। আজ তাকেও একা হাতে সব করতে হচ্ছে। একবার রুবি ছুটা বুয়ার কথা ভেবেছিল, কিন্তু এখানে সেটা পাওয়া যায় না, কারণ রুবির শ্বশুরবাড়ি হলো টাউনে এলাকায়। এই এলাকাটা গ্রামের ছোঁয়া কাটিয়ে ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। পুরনো আতপাকা বাড়ি ভেঙে অনেক নতুন বাড়ি উঠেছে। রুবির শ্বশুরবাড়ি অবশ্য আগের থেকেই ফ্ল্যাটের বাসা, তার শ্বশুর আর চাচা শ্বশুররা মিলে করেছিল। 4 তলা বাড়িতে 2টো ফ্ল্যাট হামিদদের, একটা ভাড়া দেওয়া আছে অনেক বছর ধরে। রুবি বাসন মাজতে কষ্ট হচ্ছিল, তার খুব কাহিল লাগছিল। এবার গর্ভাবস্থার প্রথম দিক থেকেই তার শরীর খুব দুর্বল লাগছে। কাজ শেষ করে শাশুড়ির কাছে গেল। হাফসা বেগম আর মৌমি সোফায় বসে সিরিয়াল দেখছিল। মা, একটা কথা ছিল। সিরিয়াল দেখায় ব্যাঘাত ঘটায় তারা দুজনেই বিরক্ত হলো। কও, কি কইবা? একটু আমতামতা করে রুবি বলে, মা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই ভাবছিলাম টুকটাক কাজের জন্য একটা লোক রাখবো। রাফিনের অর্থাৎ ভাড়াটিয়ার মা বলছিল একটা ছুটা বুয়া পাওয়া গেছে। আপনি বললে তখনই কলিং বেল বেজে ওঠে। রুবি জানে এই বেল 1000 বার বাজলেও তাকেই খুলতে হবে, তাই কথা বাদ দিয়ে দরজা খুলতে গেল। হামিম এসেছে। সে নিজের ঘরে যাচ্ছিল, তখনই হাফসা বেগম ডাকে, যাও কই, হুই না যাও, তোমার বউ কি কয়? দাঁড়িয়ে পড়ে হামিম। কি বলে? পাশ থেকে মৌমি মুখ বাঁকিয়ে বলে, তোর বউয়ের নাকি কাজের লোক লাগবে, তার নাকি দুর্বল লাগে। কিছু বুঝতে না পেরে হামিম বলে, মানে? সেটা তুই তোর বউকেই জিজ্ঞেস কর। কি হয়েছে হানির আম্মু? তেমন কিছু না, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটা ছুটা বুয়ার সন্ধান পেয়েছিলাম। মাত্র 1200 টাকা নেবে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া করবে। তোমরা রাজি থাকলে। একটু চুপ করে হামিম চেঁচিয়ে ওঠে,
তোমার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়েছি যে ঝাঁকুনি দিব আর টাকা পড়বে? দুটো মেয়েকে পয়দা করে বসে আছো, আর একটা মেয়ে হলে কি হবে সেই চিন্তায় আমি বাঁচি না। আর তুমি আছো কিভাবে আরাম আয়েশে করবা তা নিয়ে? বলি আমি কি জমিদার নাকি? ছোট্ট একটা চাকরি করি, সেই টাকায় কিভাবে সংসার চালাই শুধু আমি জানি। তুমি তো মেয়ে পয়দা করি খালাস, মেয়েগুলোর ভালো বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না? রুবি স্তব্ধ হয়ে ভাবে, হামিমও কি সবার মতন পুত্র সন্তান না হওয়ার জন্য আমাকেই দায়ী করছে? সারাদিন এমন কি কাজ করো তুমি? তোমার কাজের মানে তো দুবেলা রান্না আর ঘর গোছানো, তার মধ্যেও কাজের লোক লাগবে? এরকম চেঁচিয়ে কথাগুলো বলছে হামিম। হামিমের কথায় তাল দেয় হাফসা। আরে, তোমার বউয়ের নাকি ঘর মোছা কাপড় ধোয়ার লাইগা কাজের লোক লাগে? মমির কাপড় তো সে নিজেই ধুয়ে দেয়। আমার কোমরে ব্যথা, তার লাইগা বছরখানেক তোমার বউ আমার একটা কাপড় ধোয় আর বাকি সব তো তোমাদেরই। এর জন্য কাজের লোক লাগবা তার। হামিম তার মায়ের মনোভাব বুঝতে পেরে একটু নরম সুরে আবার বলে, আমার মা সারা জীবন একা সংসার সামলেছে, কোনো কাজের লোক ছাড়াই। এমন তো না যে তুমি চাকরি করো, অফিসে যাবে, তাই কাজ সহজের জন্য কাজের লোক লাগবে। এখন যাও, কাজ আস্তে ধীরে করো। 7-8 মাস হলে যদি দেখি পারছো না, তখন ভেবে দেখব। হামিম ঘরে চলে যায়। ঠিক মতন ছেলের কান ভারী করতে না পারায় একটু মন খারাপ হয় হাফসা বেগমের। রাতে খাবার টেবিলে, বৌমা সহালে তৈয়ার থাইকো, আমার যে ডাহুন না লাগে। আর হামিম, আমারে কিছু টাকা দিও। কোথায় যাবে তোমরা? হামিম জিজ্ঞেস করে। তোমার ফুপু একটা কভারেজের সন্ধান দিয়েছে, দেখি গিয়া যদি কাম হয় নাতি দেইকা মরতে পারি। রুবি বোঝাতে চেষ্টা করে, মা এসব করে সত্যিই কোনো লাভ নেই, আপনি কেন বুঝতে পারছেন না? হামিম যেন একটু বিরক্ত হলো। সে ভাবলো, যদি এসব করে একটা ছেলে আসে তবে ক্ষতি কি? হানির আম্মুর এত তর্কের কি আছে? আম্মু যখন বলছে একবার যেতে কি সমস্যা? টাকা তো আমিই দিচ্ছি। এমন ভাব করছো যেন তোমার কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে যাচ্ছ। রুবি আর কিছু বলল না। পরদিন সকাল 6টায় সেই কবিরাজের বাড়ি গেল। সেখান থেকে 11টার দিকে ফিরে এলো। এসেই রুবি বমি করলো। তারপর গোসল করে বের হয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। শনিবার অফিস বন্ধ থাকায় বাচ্চাদের হামিমি সামলেছিল। রুবিকে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে প্রশ্ন করে, কোনো সমস্যা? কি হলো সেখানে? রুবি ক্লান্ত হয়ে চোখ মেলে। এত নোংরা জায়গা, কি বলবো, চারিদিকে পায়খানার প্রস্রাবের বাজে গন্ধ। একটা পাগলকে সবাই কবিরাজ বানিয়ে রেখেছে, বাবা বাবা বলে ডাকছে। আর মা আমাকে লোকটার কাছে নিয়ে গেল, আমার মাথায় হাত দিয়ে দোয়া করতে বলল। লোকটা তার ময়লা হাতে আমার মাথার গালে ধরল। ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। বুঝতে পেরেছি, আচ্ছা বিশ্রাম করো। রুবি কখন ঘুমিয়ে গেল সে বুঝতেই পারল না। ফোনের রিংটনে ঘুম ভাঙে। দেখে তার মায়ের ফোন। হ্যালো আম্মু, তুই আজকে বিকেলে একবার আয় তো। কেন? এলেই সব বলবো। আমি আর এসব নিতে পারছি না। আমি তোর শাশুড়ির সাথে কথা বলে নিয়েছি, তুই আয়। আচ্ছা। হামিম ঘরে এসে বলে, মা ফোন করেছিল, তোমাকে যেতে বলেছে। হ্যাঁ, তুমি যাবে? হ্যাঁ, না হলে রাতে আবার আসবো কিভাবে? রুবির বাবার বাড়ি খুব বেশি দূরে নয়, সিএনজি দিয়ে যেতে 40 মিনিট লাগে। তারা বেরিয়ে পড়ে। বাড়ি পৌঁছে রুবি বুঝতে পারল সেখানে খুব থমথমে পরিবেশ বিরাজমান। ভয়ে জড়সড় হয়ে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে রুবির ভাবি লীনা। রুবি হামিম আর বাচ্চাদের নিজের ঘরে বসিয়ে বাইরে বসার ঘরে যায়। কি হয়েছে, এত জরুরি তলব? রুবির মা নাহিদা মরা কান্না শুরু করলো। দেখ রুবি, আমার কি সর্বনাশ হলো। তোর ভাই নিজে পছন্দ করে বিয়ে করে আজ আমার না খেয়ে মরার অবস্থা। এই মেয়ে আমার সাথে যা নয় তাই ব্যবহার করে, আমি কিচ্ছু বলি না। তাই আমি ঠিক করেছি, হয় সেই বাড়িতে থাকবে, না হয় আমি। আম্মু, কি হয়েছে বলবে তো? ভাবি আবার কি করেছে? কি করেছে? তোর ভাবি নাকি চাকরি পেয়েছে, এখন চাকরি করতে চাই। তুই আমাকে বল, সে চাকরি করলে আমার ঘরের কাজ কে করবে? নিজের মাকে আজ অনেক অচেনা লাগছে রুবির কাছে। সে একবার নিজের ভাবির দিকে তাকালো, একবার নিজের ভাইয়ের দিকে। ভাইয়া, তুমি কি বলো? আমি কি আর বলবো, আম্মু যা বলে তাই। দেখো, এ বাড়িতে থাকতে হলে লীনাকে আম্মুর কথা শুনে থাকতে হবে। রুবি অনেকক্ষণ চুপ করে রইল। এরপর লীনার কাছে গিয়ে ওরা হাত ধরল। ভাবি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। লীনা কিছু বুঝতে না পেরে চোখ তুলে তাকালো। রুবি দেখে লীনার চোখ দুটো অসম্ভব ফুলে আছে। তুমি কার জন্য কাঁদছো? এরা কেউ তোমার দুঃখ বুঝবে না।
এই দুনিয়াটা অনেক স্বার্থপর, আর যদি তুমি এদের জন্য থেমে যাও এরাই তোমাকে একদিন পায়ের নিচে পিষে দেবে। রুবির মা নাহিদা ধমকে ওঠে, এসব কি কথা রুবি? তোমাকে আনা হয়েছে ওকে বোঝাতে? তাই তো করছি আম্মু, আমি ভাবিকে চোখে আঙুল দিয়ে সত্যটা বুঝিয়ে দিচ্ছি। রুবি, এত অবাক হচ্ছ কেন আম্মু? আমি সত্যিই বলছি। ভাইয়া, কি যেন বলছিলে? আম্মু যা বলবে তাই হবে, তাহলে তখন বিয়েটা নিজের আম্মুর পছন্দে করতে? তোমাদের ছেলেদের সমস্যা কি জানো? নিজের মা আর বোন ছাড়া অন্য কারোর কষ্ট চোখে পড়ে না। একটা মেয়েকে সুখের স্বপ্ন দেখিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছো, এখন তার সব স্বপ্ন তুমি নিজের হাতে ভেঙে দিচ্ছ। ছি, লজ্জা বলে কিছু আছে তোমার? রুবি, তুই একটু বেশি বলছিস না? না ভাইয়া, আমি অনেক কম বলছি। বিয়ের আগে থেকেই তো তুমি জানতে ভাবি লেখাপড়া জানা মেয়ে, সে একদিন চাকরি করবেই। কি হলো বলো, জানতে না? ভাবি বলেনি তোমাকে নিজের স্বপ্নের কথা? হ্যাঁ, কিন্তু বিয়ের আগে দেওয়া সব কথা কি রাখা সম্ভব? বিয়ের আগে জীবনটা আলাদা থাকে। আর ওর চাকরির কি দরকার? আমি তো কম কামাই করি না। তাছাড়া আজ বাদে কাল বাচ্চা হলে তাদেরকে কে দেখবে? ভালো বলেছ, বিয়ে করার সময় শিক্ষিত মেয়েকে প্রয়োজন। কেন? তোমার বাচ্চাকে পড়ানোর জন্য, নাকি সবাইকে বলার জন্য যে আমি রোজ আমার উচ্চশিক্ষিত বউকে দিয়ে ঘরের কাজ করাই? নাহিদা খেকি ওঠে, তুই কি বলতে চাস? ঘরের কাজ করা খারাপ? কখনোই না। আমি বলছি ঘরের কাজটাকে তোমরা যেভাবে মূল্যায়ন করো সেটা খারাপ। আচ্ছা, একবেলা রান্না করে 3 বেলা খেলে কি পেট খারাপ করে তোমাদের? তবুও কেন একজনকে 3 বেলা রান্না করতে হয়? আমি তো তোদের জন্য সারা জীবন করেছি এসব, তখন তো তোর মায়া লাগেনি। আজ পরের বাড়ির একটা মেয়ের জন্য মায়ের বিরুদ্ধে কথা বলছিস? মা, তুমি ভুল করছো। আমি তোমার বিরুদ্ধে না, তোমার হয়েই কথা বলছি। মা, তোমরা শাশুড়িরা কেন বুঝতে চাও না? একটা মেয়ে নতুন সংসারে অনেক আশা নিয়ে আসে। তোমার দরকার নেই তাকে নিজের মেয়ের মতন ভালোবাসার, শুধু তাকে একটা মানুষ বলে মনে করো। কিন্তু তোমরা ছেলের বউকে ঘরের কাজ করা আর ছেলের জন্ম দেওয়ার যন্ত্র মনে করো। রুবির ভাই বলে, রুবি, নিজের মায়ের সাথে কেউ এভাবে কথা বলে না? কিন্তু আমি বলছি। আচ্ছা ভাইয়া, তুমি বলো আমি ভুল কি বলেছি? তুমিই বলো তোমার বিয়ের আগে সব কাজ করতো আম্মু, তাহলে ভাবি আসার পর সব কেন ভাবিকেই করতে হবে? দুজনে ভাগ করেও তো কাজগুলো করা যায়। তোমাদের বিয়ের 1 মাসের মধ্যে বাবা মারা গেল, কিন্তু দোষকার হলো ভাবির। সবাই বলল নতুন বউ অলক্ষী। কই, তোমাকে তো কেউ দোষ দিল না, বিয়েটা তো তুমিও করেছিলে। আসলে ভাইয়া কি বলতো, কিছু জায়গায় আমরা ভুলে যাই এগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত, এতে ছেলে বা মেয়ে কারোরই কোনো হাত থাকে না। ভাইয়া, আমার কথা বুঝতে চেষ্টা করো। তুমি তোমার মাকে ভালোবাসো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের স্ত্রীকে অবহেলা কেন করছো? তারও তো তোমার উপর হক আছে। হামিম দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। নাহিদা জোরালো গলায় বলল, তুই যা খুশি বল আর যাই হয়ে যাক, আমি চাই না লিনা চাকরি করুক। সে যদি চাকরি করে তবে বাড়িতে থাকতে পারবে না। পাঠিয়ে দাও বাবিকে ফেরত, আর তাকে ফেরত পাঠিয়ে নিজে অপেক্ষা করো, কারণ তোমার মেয়েও হয়তো কিছুদিনের মধ্যেই ফেরত আসবে। মানে কি বলছিস এসব? তুই কেন ফেরত আসবি? ভয় পাচ্ছ কেন আম্মু? জানো তুমি ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? বিয়ের প্রথম দিন থেকে সবাই আমাকে কথা শোনায়। মনে আছে বিয়ের সময় আমার শাশুড়িকে একটা শাড়ি দিয়েছিলে যেটা রং জ্বলে যায়, পরে তার বদলে পরের দিনই আরও 3টে শাড়ি পাঠিয়েছিলে? হ্যাঁ, সেটা নিয়ে এখনো আমাকে সবাই কথা শোনায়। তুমি তো জানো বিয়ের আগে আমি কিভাবে ছিলাম, ঘরের কোনো কাজই করতাম না। আর এখন তুমি ভাবিকে দিয়ে যেমন কাজ করাও তার দ্বিগুণ কাজ তোমার মেয়েকে ওই বাড়িতে একা করতে হয়। একটু ভুল হলে অশিক্ষিত, কোনো গুণ নেই, এমন হাজারো কথা শুনতে হয়। হাইলাইট শুনবে? কাল আমার শাশুড়ি সাবধান করে দিয়েছে, যদি এবার ছেলে না হয় তবে তোমাদের জামাইয়ের আবার বিয়ে দেবে। রুবির ভাই এসব শুনে প্রচণ্ড রেগে যায়। এত বড় সাহস আমার বোনের ওপর অত্যাচার! তুই আগে বলিসনি কেন? ওদের কাউকে আমি ছাড়বো না। বলেই সে উঠে দাঁড়ায়। বসো ভাইয়া, শান্ত হও। একটা কথা বলো, তুমি কোন মুখে হানির আব্বু বা ওই বাড়ির মানুষগুলোকে শোধরানোর কথা বলবে? সবার আগে নিজেকে বদলাও। আমার সংসার আমি বুঝে নেব। মা, নিজের মেয়ের ভবিষ্যৎ ভেবে হলেও এবার বদলাও। রুবির মা স্তব্ধ হয়ে গেল। রুবি আর বেশিক্ষণ রইল না, চলে গেল। সারা রাস্তা সে হামিমের সাথে কোনো কথা বলেনি। বাড়ি ফিরে দেখে রুবির বড় ননদ মৌরি এসেছে। তাদের দেখতেই হাফসা বেগম বলে ওঠে, তোমরা আইসো, দেখো মৌরি কি কয়। হামিম জিজ্ঞেস করে, কি বলে? মৌরি রুবির কাছে গিয়ে বলে,
একটা ক্লিনিকের সন্ধান পেয়েছি, কয়েক মাস পর আলট্রা করে ছেলে না মেয়ে বের করা যাবে। যদি মেয়ে হয় তবে সেখানে গর্ভপাতের ব্যবস্থা আছে, যাতে পরবর্তীতে আবার তুমি মা হতে পারো। কথাটা শেষ হওয়ার আগেই মৌরির গালে সজোরে একটা থাপ্পড় দেয় রুবি। আজ সন্তানের ওপর আঘাত এসেছে, তাই একজন মা বড় ছোট হওয়ার সকল সীমারেখা ভুলে গেছে। আমার বাচ্চার দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকিয়েছেন, আপনার চোখ আমি তুলে নেব। কথাটা বলে নিজের মেয়েদেরকে নিয়ে গটগট করে সোজা ঘরের দরজা আটকে দেয় রুবি। ঘটনাটা এতটাই আশ্চর্যজনক আর অকস্মাৎ ছিল যে সবাই বুঝতে একটু সময় লাগলো। সবার আগে মৌরি প্রতিক্রিয়া দেখায়, দু পা দিয়ে বারবার মেঝেতে আঘাত করে চিৎকার করে বলতে থাকে, এত বড় সাহস ওই 2 টাকার মেয়ে আমার গায়ে হাত তোলে! জীবনে এ বাড়িতে আর আসবো না, এত বড় অপমান। হামিম নিজের বোনকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে মৌমি বলে, তোর বইয়ের এত সাহস হয় কি করে, যেখানে আমরা ভাই বোনেরা কোনোদিন আপার সাথে উঁচু করে কথা পর্যন্ত বলিনি, সেখানে আপার গায়ে হাত তুলেছে। হাফসা বেগমও বলে, আমার মৌরির লগে এমনও আচরণ, এক্ষুনি একটা বিহিত করো। হামিম এবার বিরক্ত হয়, আমার কোনো কথাই তো তোমরা শুনছো না। আমি বলছি তো রুবির ভুল হয়েছে, আমি ওর সাথে কথা বলবো। ভাইকে থামিয়ে মৌরি বলে, থাক হামিম, তোরা ন্যাকামো করে মাপ চাইতে হবে না। আজ বুঝতে পারছি বাবা মরে গেছে মানে বাবার বাড়ি শেষ, আমি আর আসবো না। বলি মৌরি বের হবে, তখন হাফসা বলে, খাড়াও, আমিও তোমার লগে যামু। হামিম নিজের মাকে আটকানোর জন্য বলে, আম্মু কি বলছো এসব, কোথায় যাবে? না বাপ, তোমার বউয়ের যা মতিগতি ভালা না, কোন দিন আমার ধৈরা মারে, এই বয়সে পোলার বউয়ের মার খাইতে চায় না। মৌমি তুইও চল। হাফসা তার 2 মেয়েকে নিয়ে চলে গেল। হামিম হাজার চেষ্টা করেও আটকাতে পারল না। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর রুবি দরজা খোলে। রুবির গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে হামিম বলতে থাকে, খুব নারীবাদী হয়েছিস, আমার বোনের গায়ে হাত তুলিস, তোর এত সাহস, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। রুবি কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে এটার জন্যই প্রস্তুত ছিল। বাচ্চারা জেগে আছে, একটু পরই ঘুমিয়ে পড়বে, তুমি বসার ঘরে যাও, আমি আসছি। রুবির কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। রুবির এমন শান্ত আর দৃঢ় কণ্ঠে হামিম দমে যায়। সেজন্য হামিম তার কথা মেনে চলে আসে। কিছুক্ষণ পর রুবি আসে, হামিমের সামনে বসে, বলে, হানির আব্বু, তোমাকে কিছু কথা বলবো, একটু সময় হবে? হামিম নিজেকে অনেকটা সামলে নিয়েছে। বলো। তোমার কেন মনে হচ্ছে আমি নারীবাদী? আমি ভাবিকে চাকরি করতে বলেছি তাই? তা নয় তো কি, তোমার ভাবিকে তুমি উস্কে দিয়ে এসেছো, একটা সামান্য চাকরির জন্য একটা মেয়েকে নিজের সংসার ভাঙবার বুদ্ধি দিয়ে এসেছো। এগুলো সব উগ্র নারীবাদী কথাবার্তা। তাহলে বলবো আমার কথা তুমি বুঝতেই পারোনি। তুমি কেন, বেশিরভাগ মানুষই আমার কথা বুঝতে পারবে না। আমাদের সমাজের সমস্যা কি জানো, এখানে কোনো মেয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে চাইলে বা তার অধিকার নিয়ে কথা বললে তার গায়ে সবাই একটা উগ্র নারীবাদীর শিলমোহর বসিয়ে দেয়। কিন্তু এটা ভাবে না ওই মেয়েটাও একটা মানুষ, তারও একটা ইচ্ছে আছে। আসলে এই সমাজ মেয়েদের জন্য কিছু ছাঁচ বানিয়ে রেখেছে, তার বাইরে কেউ ভাবলেই হয় সে নারীবাদী, না হয় বেয়াদব বলে গণ্য হয়। হামিম রেগে বলে, দেখো হানির আম্মু, আমার মাথা অনেক গরম। আম্মা মৌমি বাড়ি ছেড়ে চলে গেছে, আপা বিয়ের পর এই প্রথম বাড়িতে এসে কাঁদলো। তোমার এসব ঘ্যান ঘ্যান শুনতে ভালো লাগছে না। তোমার বেশি সময় নেব না, আমার কথাগুলো একটু শোনো। সত্যি বলতে এই যে তোমরা ছেলেরা মেয়েদেরকে এমন নিকৃষ্ট প্রাণী ভাবো, এর জন্য আমরা মেয়েরাই দায়ী। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের মায়ের কাছ থেকে শিক্ষা পায়, আর তারা ছোটবেলা থেকেই বড় হয় দেখে যে মা কত ত্যাগ করে। মা সবার শেষে খায়, সব সময় সবচেয়ে ছোট মাছের টুকরো খায়, সবার জন্য সব সময় সব কাজে প্রস্তুত থাকতে হয়, সবাইকে ভালো রাখতে চেষ্টা করতে হয়। এটা কি খারাপ? তোমার মতন আধুনিক মন মানসিকতার মেয়েরা কি করে বুঝবে মায়ের কষ্ট কি? আরে তোমরা এখনকার দিনের মেয়েরা তো প্রসবের যন্ত্রণাও পাও না, সোজা পেট কেটে বাচ্চা বের করে ফেলো, তোমরা কি বুঝবে মায়ের কষ্ট? একটা তাচ্ছিল্যের হাসি দিল রুবি। হাসালে আনির আব্বু, একটা মায়ের প্রসবের যন্ত্রণা বুঝতে পারো, কিন্তু সিজারের পর যে একটা মা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় তা বুঝতে পারো না? আমি জানি না কি করে তোমার এসব ধারণা হলো, যেখানে হানির জন্মের সময় 8 ঘন্টা ব্যথা সহ্য করার পরও প্রসব হয়নি, তাই বাধ্য হয়ে আমার সিজার করতে হয়েছিল। আমার মনে হয় না কেউ শখ করে তার পেটের 7টা পর্দা কাটবে। যাই হোক, এটা নিয়ে আমি যতই বলি তোমার মানসিকতা বদলাবে না। কি যেন বলছিলে? মায়ের কষ্ট বোঝা।
তুমি বোঝো? মোটেই না। কিন্তু কেন বোঝো না তা জানো? কেন? কারণ তোমার মা ছোট থেকে কখনো তোমাকে সেটা বুঝতেই দেয়নি। কখনো তোমাকে বলেনি, খোকা তুমি রান্না করো, নিজের কাজ নিজে করো। শুধু তোমাকে কেন, নিজের মেয়েদেরকেও বলেনি। বিয়ের আগে এমন কখনো হয়েছে তোমরা সবাই নিজের মায়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করেছো? তোমার মনে আছে কিনা জানি না, এ বাড়িতে আসার পর তোমার বাবা বেশ কয়েকবার তোমার মায়ের গায়ে হাত তুলেছিল। আমার কাছে কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক লাগেনি। কারণ আমরা যে যাই বলি, প্রায় প্রতিটা ঘরে একজন স্বামী তার স্ত্রীকে মাঝে মধ্যেই চড়থাপড় দেবে, শাসন করবে, এটা আমাদের কাছে খুব স্বাভাবিক। আমি নিজে ছোটবেলা থেকে তাই দেখি বড় হয়েছি। তাই প্রথম যেদিন তুমি তোমার মায়ের কথা শুনে আমার গায়ে হাত তুললে, আমার আত্মসম্মানে একটুও লাগেনি, বরং স্বাভাবিক লেগেছে। হামিম একটু নড়ে চড়ে বসে। তুমি কি বলতে চাও, আমাদের পরিবার আমাদেরকে নিজের বউয়ের গায়ে হাত তোলার শিক্ষা দেয়? সত্যি বলতে আমরা সবাই ভদ্রতার একটা মুখোশ পরে থাকি, যেখানে সবাই বলি মেয়েদের গায়ে কাপুরুষ হাত তোলে। এটা আমাদের বাড়িতে হয় না। কিন্তু সত্যটা হলো, এই কাপুরুষতা বেশিরভাগ পুরুষই করো, কেউ সবার সামনে, কেউ চার দেওয়ালে। যারা মেয়েদের গায়ে হাত তোলা এই কাজটা করে না তাদের সংখ্যা খুবই কম, আর ব্যতিক্রম তো উদাহরণে হতে পারে না। তবে কি বলতো, এর জন্য আমরা মেয়েরাই দায়ী। আমরা নিজেদের একটা শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছি, যার জন্য আজ মেয়েরা মেয়েদের শত্রু। তুমি কি আমার কথা শুনছো? মাথা নাড়িয়ে হামাম বলে, হ্যাঁ বলো। তুমি তুমি আবার বাবার বাড়ির কথাই ভেবে দেখো। দেখো, আজ যদি আমার ভাবি নিজের স্বপ্ন পূরণ করতে না পারে, তবে তার আম্মুর উপর একটা ক্ষোভ তৈরি হবে। তুমি নিজে বিবেচনা করে বলো, আম্মু যখন বৃদ্ধা হবে তখন ভাবি কি মন থেকে তার সেবা করতে পারবে? অথচ আম্মুর কিন্তু এমন করা উচিত ছিল না। আম্মুর উচিত ছিল ভাবির পাশে দাঁড়ানো। কারণ ছোটবেলা হতে আমরা শুনে এসেছি দাদি কিভাবে আম্মুর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করত। আম্মু চাইলে বিষয়টা থেমে যেত, কিন্তু এখনো উল্টো হলো। একটা মেয়ে আবারও একটা মেয়ের শত্রু হয়ে গেল। আমি বলছি না যে সব মেয়ে ভালো, খারাপ অবশ্যই আছে। কিন্তু যারা ভালো মনে সংসার করতে শ্বশুরবাড়ি আসে, তাদের মধ্যে বেশিরভাগই শাশুড়িকে কখনোই ভালোবাসতে পায় না, ভয় পায়। এর কারণ হলো সেই শাশুড়িরাও ছেলের বউকে ভালোবাসতে পারে না, হিংসে করে। তুমি দেখো না, মৌরি আপা ভয় পেয়ে আলাদা হয়ে গেছে। রুবিকে বাধা দেয় হামিম। দেখো, আপার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। বাচ্চাদের ভালো স্কুলের প্রয়োজন, আপা শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়েছে। আমি এটা বিশ্বাস করি না যে ভালো স্কুলে পড়া হয়। পড়ালেখাটা নিজের কাছে। যদি ভালো স্কুল আর টাকা ঢাললে ভালো পড়া হতো, তবে বড়লোক বাবা মার সন্তানরা উচ্ছন্নে যেত না। তোমার বোন চলে এসেছে কারণ সে নিজের শাশুড়ির সাথে খাপ খাওয়াতে পারছিল না। আর তোমার বোন জামাই একটা ভেড়া, বউ যা বলছে তাই শুনছে। আমাদের দেশের মায়েদের এটাই হলো প্রধান সমস্যা, যে তারা নিজের ছেলেদেরকে হয় ভেড়া নয় মায়ের আজ্ঞাকারী হিসাবে বড় করে তোলে। আসলে ছেলেদের মধ্যে খুব কমই আছে যারা এই দুই সারির বাইরে যেয়ে পড়ে। প্রথম সারির ছেলেরা তার বৃদ্ধ মা বাবাকে, এমনকি সে নিজের সারা জীবন ফলভোগ করে। আর দ্বিতীয় সারির ছেলেদের জন্য তার বউ আর তার সন্তানরা কষ্টভোগ করে। আর মেয়েরা কয় সারির? একটা মেয়ে চাকরি করছে কি সংসার করছে তাতে কিছুই যায় আসে না। কারণ যে সম্মান পায় সে চাকরি করলেও পায়, আবার না করলেও পায়। তাই আমার মতন মেয়েরা তিন সারির: এক ভীতু, দুই চালাক, তিন যাদের এই সমাজ নারীবাদী বলে। ভীতু সবার সাথে সংসার করে, চালাকরা আলাদা স্বামী নিয়ে থাকে, আর নারীবাদীরা একা থাকে। তোমাকে এত কথা বলে আমি এটাই বোঝাতে চাইছি যে আমি নারীবাদী নয়, আমি ভীতু প্রকৃতির। ওই বাড়িতে ভাবির পক্ষে কথা বলেছি যাতে সে আমার মা বৃদ্ধা হলে তার সেবা পায়। কারণ একটা শিক্ষিত মেয়ে কখনোই তার অপূর্ণ স্বপ্নের বোঝা নিয়ে শাশুড়ির সেবা করতে পারবে না। আর এ বাড়িতে আপার গায়ে হাত তুলেছি কারণ তোমার বোন আমার ভিতরে থাকা মাতৃত্বকে আঘাত করেছে। ছেলে কিংবা মেয়ে যাই হোক, সে আমার। তাই তাকে আপা মেরে ফেলার কথা বলেছে। সেটা শুনে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। হামিম উঠে দাঁড়িয়ে বলে, বুঝলাম তোমার কথা, এখন যাও ঘুমাও। আর একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কাল অফিস থেকে ফিরে যেন আমি আম্মু, আপা আর মৌমিকে বাসায় দেখি। একটু হতাশ হয়ে রুবি বলল, তোমার কি আমার কষ্টকে কষ্ট মনে হয় না? হামিম চেঁচিয়ে বলে, মনে হয় বলেই তো এতক্ষণ ধরে তোমার এই প্যাঁচাল শুনলাম। আমার আপার গায়ে হাত তুলেছ, তারপরও কিছু না বলে সুযোগ দিচ্ছি। তুমি তাদের কিভাবে ফেরত আনবে সেটা তুমি জানো। আমার মা বোনকে বাড়িতে ফেরাতে না পারলে তোমারও আর এই বাড়িতে থাকা দরকার নেই। নিজের যুক্তি নিয়ে বাপের বাড়ি চলে যেও। হামিম ঘরের দিকে গেল, আর রুবি অসহায়ের মতন দাঁড়িয়ে রইল। এখন কি করবে রুবি? তার কি করা উচিত? সে কি নিজের আত্মসম্মান বাঁচাতে বাড়ি থেকে বের হয়ে যাবে?
নাকি নিজের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে সে শ্বশুরবাড়িতেই থেকে যাবে? পরবর্তী ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের পর্বটিতে চোখ রাখুন। ধন্যবাদ।